সবাইকে স্বাগতম। খুবই সুন্দর একটি সন্ধ্যায় আমি অচিন্ত আজকে আবার উপস্থিত আপনাদের পাশে। আর সঙ্গে যিনি আছেন উনি হয়তো এই সন্ধ্যার সৌন্দর্যটাকেও হার মানিয়ে দিতে পারেন। কে আছেন আজকে আমাদের পাশে সেটা তো বলা হবেই। তার আগে একটা বেসিক ইন্ট্রোডাকশন এই শোয়ের ব্যাপারে। আপনারা দেখছেন সন্ধ্যা তারকা। এটা একটা এক্সক্লুসিভ শো যেখানে আমরা কথা বলি সিনেমা নিয়ে এবং সিনেমা জগতের বিভিন্ন জানা অজানা কথা আমরা এখানে ডিসকাস করে থাকি। প্রতিটি এপিসোডেই আমার সাথে থাকেন একজন সিনেমা জগতের তারকা। আর আজকে আমাদের পাশে উপস্থিত রয়েছেন বিখ্যাত এবং এক্সট্রিমলি ট্যালেন্টেড অভিনেত্রী, যার অভিনয় শিল্পে মুগ্ধ সকল সিনেমাপ্রেমী। প্লিজ ক্ল্যাপ ইউর হ্যান্ডস টুগেদার ফর মিস অন্তিমা ঘোষ। স্বাগতম অন্তিমা, কেমন আছো? ভালো আছি। প্রথমত ধন্যবাদ তোমাকে আমার কথায় সায় দিয়ে আজকে এই আলোচনায় তুমি উপস্থিত হবে। সেটা আর তেমন কি, তোমার শোটা আমারও বেশ ভালোই লাগে, তাই আমিও এখানে আসতে পেরে খুবই খুশি। আশা করছি পুরোটা আলোচনাই তোমার জন্য আনন্দদায়ক হবে। আর শ্রোতারা তো অলরেডি আনন্দিত, কারণ তাদের প্রিয় অভিনেত্রী অন্তিমা ঘোষ আজ আমাদের পাশে। অন্তিমা ঘোষ, যিনি পাবলিকালি ততটা আসেন না, যাকে আমরা একমাত্র সিনেমার পর্দায় বিভিন্ন রোলে অভিনয়ের মাধ্যমে সকলকে চমকে দিতে দেখেছি। সে অন্তিমা ঘোষের রিয়েল লাইফ পার্সোনালিটিটার আজকে হয়তো আমরা একটু পরিচয় পেতে পারি। কি বলবে অন্তিমা? আমি বিখ্যাত অভিনয়ের জন্য এতটা ভালোবাসা পেয়েছি অভিনয়ের কারণেই। তাই আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতাটা ঠিক কতটুকু তার মাপকাঠিটা না হয় অভিনয়ই থাকুক, আমি সেটাই চাই। আর রিয়েল লাইফ পার্সোনালিটি আমার হয়তো ক্যামেরা অন থাকলে দেখা যাবে না, আর মাইক্রোফোনটা অন থাকলে শোনা যাবে না। বাহ, খুবই সুন্দরভাবে অন্তিমা আমাদের বুঝিয়ে দিলেন যে এখানে কোনো প্রকারের পার্সোনাল কোয়েশ্চেন করা যাবে না। একদমই ঠিক বুঝলেন। আমি কথা দিচ্ছি অন্তিমা, আমি চেষ্টা করব। যাই হোক, অভিনয়ের জগতে রিসেন্ট টাইমে তুমি একটা অনন্য নাম। এই অভিনয়ের সাথে তোমার পরিচয়টা কিভাবে? সত্যি বলতে বাবা মা এক প্রকার জোর করেই আমাকে ড্রামা স্কুলে পাঠাতো, কিন্তু ধীরে ধীরে আমারও সেটা খুব ভালো লাগতে থাকে। আর আস্তে আস্তে একটা সময় যাওয়ার পর আমি ডিসাইড করে নিই এই প্যাশনটাকেই প্রফেশন বানিয়ে নেওয়ার। আর এখন যেন অভিনয় জিনিসটা আমার জন্য আসক্তির মতো। তাহলে কি অন্তিমা বলা যেতে পারে যে অন্তিমা ঘোষের জন্য অভিনয়টাই জীবন? মোটেও না। অন্তিমা ঘোষের কাছে অভিনয়ের দামটা জীবন থেকেও অনেকটা বেশি। খুবই প্যাশনেট তুমি অন্তিমা তোমার আর্ট নিয়ে। আর সেজন্যই হয়তো আবির খেলা, আবেগের পুতুল এবং পিপিলিকা এরকম কিছু অসাধারণ মুভিতে তোমার অসাধারণ অভিনয় আমরা প্রত্যক্ষ করতে পেরেছি। একটু যদি আমরা আগের কথা বলি, অন্তিমা ঘোষ ততটা পপুলার ছিল না অভিনয়ের জগতে। হাতে গোনা কিছু মুভি ছিল এবং তাতে অ্যাক্টিংটা ততটা বাহবা পায়নি যেরকমটা না এখন। ওই অন্তিমা এবং এখনকার অন্তিমার মধ্যে তফাৎটা কি? তফাৎটা তেমন কিছুই না। আগের অন্তিমা অনেকটাই হার্ড ওয়ার্ক করেছে, সেজন্যই আজকের অন্তিমা এই জায়গায়। প্রতিটা মুভিতেই অ্যাক্টিং করার এক্সপিরিয়েন্স আলাদা এবং শেখার জন্য অনেক কিছুই থাকে। আর ওই শেখাটাকেই আমি আমার নেক্সট মুভিতে ক্যারি ফরওয়ার্ড করতে পেরেছি, তাতে আমি অনেকটাই খুশি। আর আশা করছি ভবিষ্যতেও অন্তিমা অভিনয়ের মাধ্যমে নতুন নতুন চমক দিতেই থাকবে। অন্তিমা, তোমার ইমপ্রুভমেন্টটা আমরা সকলেই লক্ষ্য করেছি। ইমপ্রুভমেন্টটা যেন হঠাৎ করেই এসে গেছে তোমার অভিনয়ে এবং তোমার করা সিনেমাগুলোর মধ্যে। তোমার সেটা মনে হয় নাকি? যদি আরেকটু নির্দিষ্ট করে বলি, একটা নির্দিষ্ট সেট অফ লোকেদের সাথে, মানে ওই ফিল্ম মেকার অদ্বৈত চাকমা এবং তার টিমের সাথে কাজ শুরু করার পর থেকেই হয়তো আমরা এই নতুন অন্তিমাকে দেখতে পাচ্ছি। কি বলবে এই ব্যাপারে? দেখো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, তুমি কিভাবে অবজার্ভ করেছো। বাট আমি বিশ্বাস করি পরিবর্তনটা হঠাৎ নয়, সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস ছিল এবং সেটা এখনও চলছে আমার মধ্যে। আমি প্রতিটা মুভিতেই আরও বেশি দেওয়ার চেষ্টা করি, যাতে প্রতিবার আগের অন্তিমাকে হার মানিয়ে দিতে পারি। কারণ অন্তিমার কম্পিটিশন অন্তিমা ছাড়া আর কেউই নেই এই ইন্ডাস্ট্রিতে। আর তোমার যদি মনে হয় এটাই আমার কেরিয়ারের পিক, তাহলে তুমি একদমই ভুল।
এখনো অনেক চমক দেখার বাকি আছে। আমি এরকম কৃতিত্ব রেখে দিয়ে যেতে চাই যেন আমি মরে গেলেও আমার অভিনয় চিরস্থায়ী হয়ে থাকে। হ্যাঁ বল, কিরে আজ কোচিংয়ে যাবি না? এখনও ঠিক বলতে পারছি না রে। আচ্ছা গেলে কিন্তু আমাকে বলিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন ফোনটা রাখ। হ্যাঁ চল। সেটা অবশ্যই অন্তিমা তুমি অর্জন করতে পারবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই আমার। আচ্ছা যদি রিউমার্সের দিকে একটু কান দেই, তাহলে গণমাধ্যমে অদ্বৈত চাকমা এবং অন্তিমা ঘোষের মধ্যে একটা গভীর সম্পর্কের কথা চর্চা হয়ে থাকে, এবং মাঝখানে একটা সময় ছিল অন্তিমার প্রেগনেন্সির ব্যাপারটাও গণমাধ্যমে আসে এবং ওই রকম কিছু ছবিও ভাইরাল হয়। এই ব্যাপারে কি বলবে, বা কতটা সত্যতা বা অবাস্তবতা আছে এতে? আপনি হয়তো আমার ব্যাপারে ততটা জানেন না, বা এই ইন্টারভিউটা করার আগে ভালোভাবে স্টাডিও করেননি, তাই না? কারণ আমার প্রেগনেন্সির যে ব্যাপারটা ছিল সেটা গণমাধ্যম এবং সংবাদ মাধ্যম সব জায়গাতেই ক্লিয়ারিফাই করে দেওয়া হয়েছিল যে ওই ছবিগুলো সিনেমার শুটিংয়ের সময় তোলা, এবং তার কিছুদিন বাদে মুভিটাও মুক্তি পায়। যে মুভিটার নাম আপনি কিছুক্ষণ আগিয়ে নিয়েছিলেন, পিপিলিকা, হয়তো ছবিটা আপনি দেখেননি, তাই না? না, অ্যাকচুয়ালি আমি এটাই চাইছিলাম যে সত্যিটা আপনি আবার দর্শকদের এবং শ্রোতাদের সামনে তুলে ধরুন। আশা করছি যাদের এই ভ্রান্তিটা এখনও ছিল তারা সত্যিটা এখন জেনে গেছেন। অন্তিমা, শেষ একটা কোয়েশ্চেন করতে চাইছি। অদ্বৈত চাকমার মুভি ছাড়া অন্য কারোর মুভিতে কি তোমাকে অভিনয় করতে দেখতে পারি আমরা? কারণ অন্তিমার সব সুপারহিট মুভিগুলো ওনারই তৈরি। হ্যাঁ, মেবি ফিউচারে কি হবে সেটা তো বলা যায় না। আর সত্যি কথা বলতে এই কোয়েশ্চেনগুলোর জবাব দিতে আমি আগ্রহী না, মাফ করবেন। ঠিক আছে অন্তিমা, ধন্যবাদ তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আশা রাখবো ঠিক এইভাবেই তোমার থেকে আমরা অসাধারণ মুভি উপহার পেতে থাকবো। শুভকামনা রইল। ধন্যবাদ তোমাকেও। বন্ধুগণ, আজ আমাদের সাথে ছিল অন্তিমা ঘোষ। নেক্সট এপিসোডে আবার আমরা কোনো সিনেমা জগতের তারকা নিয়ে হাজির থাকব। আপনারা শুনছিলেন সন্ধ্যা তারকা। সকল শ্রোতাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নেওয়ার অনুমতি চাইলাম। ধন্যবাদ সবাই। ওহ, কনভারসেশনটা লাস্ট পর্যন্ত একটু হিটেড হয়ে গেছিল। ও আচ্ছা, আমি অনুরাগ। বাকি সবার মতো আমিও অন্তিমার ফ্যান না, অ্যাকচুয়ালি বাকি সবার থেকে একটু বেশি। ওর মুভিগুলো আমি এক একটা কতবার করে যে দেখেছি সেটা হয়তো আমার নিজেরও গোনা নেই। ওর চেহারা, ওর স্টাইল, ওর কথা বলার ধরন, ওর অভিনয় সবই যেন মুগ্ধ করে আমাকে। যদিও সেটা শুধুমাত্র সিনেমাতে যতটা দেখা যায়, রিয়েল লাইফে অন্তিমাকে জানার ইচ্ছা কত কত মানুষের, আর তাদের মধ্যে আমার ইচ্ছাটাই হয়তো সব থেকে বেশি। সেজন্যই হয়তো এই সুযোগটা আমি পেয়েছিলাম। আমি খুবই সাধারণ একজন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, এখন কলেজে পড়াশোনা করছি। সিনেমা নিয়ে আগ্রহটা খুব যে বেশি আছে সেটাও বলা যায় না, বাট বাংলা সিনেমার এখনকার সময়ের সব থেকে বড় অভিনেত্রী অন্তিমা ঘোষ আমাকে পাগল করে রেখেছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ হ্যালো অন্তিমা, কি করছো? এই তো বিছানাতেই আছি এখন। জানো, বেলার কথা খুব মনে পড়ছে। আজকে 1 বছর হলো বেলা এই দুনিয়াতে নেই। বেলা তোমার খুব কাছের ছিল, তাই না? হ্যাঁ, খুব। সেও আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। জানো, একবার না বেলাকে শুটিংয়ে নিয়ে গেছিলাম, আর ও যা কাণ্ড করেছিল। কি করেছে বেলা? একটা সিন হচ্ছিল যেখানে আমার এবং আমার হাজবেন্ডের মধ্যে আর্গুমেন্ট হচ্ছে, আর লাস্টেও আমাকে চড় মারবে। অবশ্য সেটা সত্যিকারের চড় নয়, কিন্তু এই ভোলা ভালা জানোয়ারটা কি আর তা বোঝে? সে তো তৎক্ষণাৎ ঘেউ ঘেউ করে ওই অভিনেতাকে কামড়ে দিতে এগিয়ে আসলো। দুজন মিলেও ওকে আটকে রাখতে পারছিলাম না। তারপর কিছুক্ষণ ওকে আদর করে হাত বোলাতেই শান্ত হয়েছিল। দেখলে কতটা লয়াল ছিল। হ্যাঁ, একদম তোমার মতো। তুমি কি আমাকে
কুকুর বলতে চাইছো? হ্যাঁ বলছি তো, কিন্তু জানো তাকে আমি কতটা ভালোবাসতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে অনুরাগ, আমি পরে কথা বলছি। ওকে, বাই। আচ্ছা, যা বলছিলাম, কিছুদিন আগে অন্তিমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা কম্পিটিশন অ্যানাউন্স করা হয়। তাতে একটি ভিডিও বানানোর কথা বলা থাকে, যার মধ্যে এক্সপ্লেন করতে হবে বা যে কোনোভাবে বোঝাতে হবে যে তুমি অন্তিমার সবচেয়ে বড় ফ্যান, আর যে এই কম্পিটিশন জিতবে তার সাথে অন্তিমা পার্সোনালি মিট করবে। আর কি, এই পোস্ট দেখার পর আমি উঠে পড়ে লেগে যাই। জীবনে কখনো এতটা ক্রিয়েটিভ আর এক্সপ্রেসিভ আমি হইনি যতটা ওই ভিডিও বানানোর জন্য হয়েছিলাম। কি ছিল ওই ভিডিওতে সেটা বড় কথা নয়, কিন্তু আমিই হয়েছিলাম সেই কম্পিটিশনের উইনার। তা থেকে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো আমি অন্তিমার কতটা বড় ফ্যান। হ্যাঁ, অফিসিয়ালি আমিই অন্তিমার সব থেকে বড় ফ্যান। উইনারের নামটা অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি, তার বদলে একটি ফোন কল আসে যেখানে অন্তিমার নিজের গলায় আমাকে কংগ্রেচুলেট করে আমাকে তাক লাগিয়ে দেয়। আমার কোনো ভাষা ছিল না বলার মতো, আমি জাস্ট হ্যাঁ হ্যাঁ করে গেলাম আর ঠিকানাটা মুখস্থ করে রাখলাম যেখানে মিট করার কথা। তারপর আর কি, এখন তো আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছি। প্রথমবার যখন মিট করি ও আমাকে বুঝতেই দিল না আমাদের মাঝখানে ডিফারেন্সটা, আর এখনো বুঝতে দেয় না। আমার কাছে অন্তিমার সাথে পরিচয় হওয়াটা যতটা না আশ্চর্যের, তার থেকেও বেশি আশ্চর্যের এই পরিচয়টা বজায় রাখা। আমি ভাবতেও পারিনি কখনো অন্তিমার মতো হাই ক্লাস অ্যাক্ট্রেস কখনো আমার বন্ধু হয়ে থাকবে। সত্যি বলতে কি, মেয়েটা এত সাকসেস পেয়েছি ঠিকই, তবু ওর ভেতর একটা যে একাকিত্ব রয়েছে সেটা বুঝতেই পারা যায়। না হলে আমার মতো একজন কমন একটা মিডল ক্লাস ছেলেকে ও বন্ধু বানাবেই কেন? রোজ আমার সাথে একবার হলেও কথা বলবে, আর ছোট থেকে বড় নিত্য জীবনের বিভিন্ন কথা শেয়ার করে। হয়তো কথাগুলো শেয়ার করার মতো আর কেউ নেই ওর জীবনে। হয়তো এরকমই হয় একটা সাকসেসফুল ফিল্ম স্টারের জীবন। ফেম থাকে, পয়সা থাকে, কিন্তু সত্যিকারের বন্ধু থাকে না। অমিতকে ফোন করে বলে দিয়েছিলাম কোচিং আজকে মিস করব না। আমি যে বাড়িতে ভাড়া থাকি সেখান থেকে কোচিং সেন্টারের দূরত্ব 3 কিলোমিটার হবে। অমিতের ঘরটাও কাছেই, তাই আমরা একসাথেই কোচিং এবং ইউনিভার্সিটিতে আসা যাওয়া করি। রোজকার মতো বটগাছটার তলায় গিয়ে দাঁড়িয়েছিলাম। রোজ এখানেই আমি লেট লতিফ অমিতের জন্য দাঁড়িয়ে থাকি। ও আসলে তারপর আরও কিছুক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়, তাই মোটামুটি অনেকটা আগেই আমার ঘর থেকে বেরিয়ে যেতে হয়। হ্যাঁ, কোথায় তুই? আসছিস না কেন? শোন না, একটা ছোট্ট কাজে আটকে গেছি রে, একটু দাঁড়া না ভাই, 10টা মিনিট ওয়েট কর, আমি আসছি। হ্যাঁ, সেটা তো জানাই ছিল। আচ্ছা আয় তুই, কিন্তু দেরি করিস না ভাই, তুই দেরি করলে আমারও দাঁড়িয়ে। এই তো তোমরা কে? তোমরা কে? এর কি করছো তোমরা? এই অনুরাগ, কি হলো? কি হয়েছে বল অনুরাগ? এই কি হয়েছে? ঠিক চিরাচরিত কিডন্যাপিং স্টাইলের মারুতি ভ্যান একটা উপস্থিত হয় আমার সামনে, এবং দরজাটা স্লাইড করে খুলে দুজন মুখোশধারী বেরিয়ে এলো আমার কাছে। কিছু বলতে পারার আগেই মুখে টেপ লাগিয়ে দিল। আর এই দুই বলশালী মুখোশধারী, তারা দুজন মিলে এক প্রকার ছুঁড়েই ফেলে দিল আমাকে ভ্যানের ভেতর। ভেতরে আরেক মুখোশধারী, ও যেন আমাকে ক্যাচ করে নিল। ও এবার নিজের কাজটাও ফটফট করে নিল। আমার 2 হাত পেছনে নিয়ে বেঁধে দেওয়া হলো। আর কিছু না বুঝে উঠতে পারা আমি ভাবছি, এটা কি হচ্ছে? আমি আবার কার কি ক্ষতি করলাম? ভয়ে আমার চোখ জলজল করছে। সেই জলজল চোখেই ভ্যানের ভেতরের এদিক ওদিক ঘোরাতে লাগলাম, যদি কিছু বুঝে উঠতে পারি। না, সেটাও ওরা করতে দেবে না। একটা কালো ফিতা চোখে বেঁধে দিল এবং একটা কালো কাপড়ের থলির মতো জিনিস দিয়ে আমার পুরোটা মাথা এবং মুখ ঢেকে দেওয়া হলো, আর গলার দিকে হালকা করে বেঁধে দিল। বুঝতে পারলাম এসব সরঞ্জাম তাদের কাছে রেডি থাকে, ওরা প্রফেশনাল কিডন্যাপার্স। কিন্তু
তার থেকে বেশি কিছু বুঝে উঠতে পারার আগেই ডান বাহুতে একটা চিকন ব্যথা অনুভব করলাম। বুঝতে পারলাম কিছু ইনজেক্ট করা হচ্ছে। বেশ নিমেষের মধ্যেই আমার জ্ঞান লোপ পায়। কতটা সময় পার হয়েছে জানি না, কিন্তু আমি এখনো বলতে এবং দেখতে পারছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছি বোধহয়, কিন্তু কিছু শোনা তো যাচ্ছে না। আমি কোথায় আছি? ওরাই বা কারা? কেনই বা আমাকে কিডন্যাপ করা হলো? আমি সিধে সাদা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। ছোট্ট শহর আগরতলা থেকে এখানে বেটার এডুকেশনের জন্য এসেছি। এই বড় শহরে আমার কোনো শত্রু আছে বলে তো মনে হয় না। আমি আবার কার কি ক্ষতি করলাম? ঠিক তৎক্ষণাৎ সপাট করে একটা বলশালী ব্যক্তির হাতের চর আমি অনুভব করলাম। আমি কিছু বলতে পারছি না। অ্যাটলিস্ট আমাকে জানতে তো দিত কেন আমার সাথে এটা করা হচ্ছে। কিছু ভেবে ওঠার আগেই দ্বিতীয় গালে আরেকটা চর। এইবার আমাকে ধরে দাঁড় করানো হলো। এতক্ষণ মনে হয় চেয়ারে বেঁধে রাখা হয়েছিল। দাঁড় করিয়ে আমার শার্ট প্যান্ট সব খুলে দিল। খুলে গিয়ে এক প্রকার ছিঁড়েই দিল। আমার পুরো খালি গা আর পরনে শুধু হাফ প্যান্ট। আমি জানি না তারা কি করতে যাচ্ছে। কি হবে এখন? হঠাৎ একটা আওয়াজের সাথে পিঠের মধ্যে যেন হাজারটা পিঁপড়ে একসাথে কামড় দেওয়া অনুভব করলাম। এটা কি চাবুক? আমার হাত বাঁধা, তাই ওটাও নাড়াতে পারছি না। ছটফট করে আমি এদিক ওদিক ছুটতে শুরু করলাম। একটা দেওয়ালে গিয়ে মাথাটা ঠুকে দিলাম বোধহয়। সঙ্গে সঙ্গে সেই একই তীব্রতার সাথে শরীরের বিভিন্ন জায়গায় 4-5টা আরো ঘা। আমি এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে কেবল পাগলের মতো ছুটছি, আর যেখানে যাচ্ছি সেখানেই আমার গায়ে সেই তীব্র ঘা দেওয়া হচ্ছে। আমি কি ক্ষতি করেছি? অ্যাটলিস্ট আমাকে চিৎকারটা তো করতে দিত তারা। আর ওরাই বা কথা বলছে না কেন? আমি গোঙাতে গোঙাতে মাটিতে লুটিয়ে পড়লাম। যন্ত্রণায় কাতর হয়ে গেছি। না কিছু দেখতে পাচ্ছি, না কিছু বলতে পারছি। কখন কোথায় ঘা লাগবে আমি জানি না। কিছুক্ষণ সব স্তব্ধ। শুধু আমার বুকের ধুকধুকানি আর আমার গোঙানিটা শোনা যাচ্ছে। এই নিস্তব্ধটা যেন আরো বেশি যন্ত্রণাদায়ক। তারা কি আরো মারবে? এখন মারবে না পরে মারবে? আমি জানি না, কিছুই তো জানি না আমি। হঠাৎ পুরো শরীরে বরফ ঠান্ডা জল অনুভব করলাম। চাবুকের ঘাগুলো যেন 3 গুণ বেশি জ্বলে উঠল। যন্ত্রণায় ইচ্ছে হচ্ছিল চুলগুলোকে টেনে ছিঁড়ে ফেলে দিই, কিন্তু হাতগুলো তো বাঁধা। ঠান্ডায় শ্বাসটাও বন্ধ হবার উপক্রম, কিন্তু চুলের মুঠিটা ঠিকই ধরা হলো। কেউ একজন আমার চুলের মুঠিটা খাবলে ধরে মেঝেতে টেনে হেঁচড়ে নিয়ে যেতে শুরু করল। এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, ও যেন থামছেই না। খুব ব্যথা লাগছে। আমার চুলগুলো কি এভাবে ছিঁড়েই ফেলে দেবে তারা? আমার মাথাটাই না খুলে এসে পড়ে। সে থামল। বেশ কিছুক্ষণ এভাবেই মাটিতে লুটিয়ে পড়ে থাকলাম আমি। ব্যথা আর যন্ত্রণা প্রচন্ড, কিন্তু আমি ছটফট করতে পারছি না। আমার শরীরে সেই শক্তিটা নেই। আর কিভাবে অত্যাচার করবে তারা? তারা কি তাহলে এভাবেই আমাকে মেরে ফেলতে চায়? একবারেই মেরে দিত। ওদের কাছে নিশ্চয়ই পিস্তল আছে। এক গুলিতেই শেষ করে দিচ্ছে না কেন? আর অ্যাটলিস্ট না হলে জ্ঞানটাই হারিয়ে ফেলতাম। এই ব্যথা আর উদ্বেগটা আর সহ্য হচ্ছে না। ভাবতে ভাবতেই জ্ঞান হারিয়ে ফেললাম। ছাড়ো, ছাড়ো বলছি।
কোথায় নিয়ে এসছো তুমি আমাকে? কোথায়? চোখটা ভালো করে খুলেই দেখো না মামুনি, কোথায় এসেছো। এ কি? ওর ওর এই অবস্থা কেন? কেন ওকে এভাবে মারছো তোমরা? কেন মারছো? জ্ঞানটা ফিরলো আমার অন্তিমার গলা শুনে। এ কি শুনছি আমি? অন্তিমা এখানে কেন? না, এটা তো হতে পারে না। আমি কি হ্যালুসিনেট করছি? চোখ বাঁধা তো সে কখন থেকে। আমার আশঙ্কাটা ভুল প্রমাণিত হলো আরেকটা চাবুকের ঘা খেয়ে। না না, ওকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও ওকে, প্লিজ ছেড়ে দাও। বিশ্বাস করো, বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই, কোনো দোষ করেনি ও। ও ও কোনো ক্ষতি করেনি তোমার। যা যা করেছি আমি করেছি, আমি করেছি। প্লিজ প্লিজ তোমার পায়ে পড়ছি, ওকে যেতে দাও, প্লিজ ওকে যেতে দাও। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে না ওকে এই অবস্থায় দেখে? এই, আরো কয়েকটা লাগাতো একে। না 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 না, প্লিজ না, ওকে ওকে আর মেরো না, প্লিজ প্লিজ আর মেরো না ওকে। আমাকে আমাকে ধরে এনেছো তো, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। কিন্তু ওর ওর কোনো দোষ নেই, বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই। ও তো সিধে সাধা একটা বস্ত্র ব্যবসায়ী মাত্র। ছেড়ে দাও প্লিজ, ওকে ছেড়ে দাও নন্দ, প্লিজ ছেড়ে দাও। চুপ, একদম চুপ। আজকে তোর সামনে একে মারা হবে আর তুই শুধু চোখ খুলে দেখবি। আমি সব জানি তোমরা কি খেলাটা খেলছো। তুমি কি ভাবছো তুমি আবার আমাকে বোকা বানাবে আর আমি বনে যাব? নন্দলাল, আমি নন্দলাল তালুকদার। এক ভুল দ্বিতীয়বার করার মতো বোকা নয় সে। তুমি ভুল বুঝছো নন্দ, আমরা কেউ ইচ্ছাকৃতভাবে তোমার খারাপ চাইনি। আর এই বেচারা তো কিছুই জানে না, সাদা সিধে একটা ব্যবসায়ী মাত্র সে। তুমি তুমি শাস্তি দেবে তো? শাস্তি দিলে তুমি আমাকে দাও শাস্তি। কিন্তু প্লিজ ওকে যেতে দাও নন্দ, প্লিজ ওকে যেতে দাও। চুপ, একদম চুপ। না তোকে ছাড়া হবে না একে। আগে একে খালাস করব, তারপর তোকে। নন্দ নন্দ, আমি তোমার পায়ে পড়ছি নন্দ, নন্দ প্লিজ। এ কি করতে যাচ্ছ নন্দ? না 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 না, প্লিজ প্লিজ এরকম করো না, প্লিজ প্লিজ। নন্দ মরে যাবে, নন্দ নন্দ। কি করতে যাচ্ছে ও? কি এমন করতে যাচ্ছে যে আমি মরে যাব? হ্যাঁ, আমি মরতে চাই না। আমার বয়সটাই কত, আর কেন আমি মরতে যাচ্ছি? আমার দোষটা কি? না না না। হঠাৎ ডান হাতের বাহুতে কিছু একটা ইনজেক্ট করা হলো অনুভব করলাম। না না নন্দ, না না। বুঝলাম মৃত্যুটা এবার নিশ্চিত। নিশ্চয়ই কোনো বিষ ইনজেক্ট করা হচ্ছে। মাথাটা ঘুরছে। বলতে এবং দেখতে তো আগেও পাচ্ছিলাম না, কিন্তু আস্তে আস্তে শোনার একমাত্র অনুভূতিটাও যেন হারিয়ে ফেলছি। অনুরাগ, তুমি তুমি ঘরে আছো তো? আমি ঘরে? আমি জানি না। আমি কি বেঁচে আছি? হ্যাঁ অনুরাগ, তুমি বেঁচে আছো। ওরা তোমাকে বেহুশ হওয়ার ইঞ্জেকশনটা দেওয়ার পর ওই বিল্ডিংয়ের ছাদে নিয়ে গিয়ে তোমাকে নিচে ফেলে দিতে চাইছিল, কিন্তু আমি তা হতে দিইনি। অনেক রিকোয়েস্ট এবং বোঝানোর পর তারা বিশ্বাস করলো যে তুমি এই ব্যাপারে সত্যি কিচ্ছু জানো না। কি ব্যাপারে? আমি সত্যিই তো কিছু জানি না। আর ওরাই বা কারা? এত টর্চার কেন করলো আমার উপর? আমি খুবই দুঃখিত অনুরাগ, আমার জন্য তোমার এত কিছু সহ্য করতে হলো। আমার কোনো সত্যিকারের বন্ধু নেই জানো তো, কারণ আমার আশঙ্কা ছিল
এরকমটাই হতে পারে। কিন্তু যখন তোমার সাথে দেখা হয় ভাবলাম তোমার সাথে তো এই ইন্ডাস্ট্রির কারোর কোনো যোগাযোগ নেই, তোমার সাথে বন্ধুত্বটা করা যেতেই পারে, কে জানে। কিন্তু আমি ভুল ছিলাম অনুরাগ, তারা তোমারও খোঁজ পেয়ে গেল। ওরা কি তোমাকে কোনো বন্ধু বানাতে দেয় না? আর তুমি ওদেরকে এটা কেন বললে যে আমি বস্ত্র ব্যবসায়ী? আমি তো ইউনিভার্সিটিতে পড়া একটা স্টুডেন্ট মাত্র। সেটা ধরে রাখো, তোমাকে বাঁচানোর জন্যই বলেছি। আমি চাই না অনুরাগ এরকমটা আর কোনো দিন হোক। আর কিছু জানতে চেও না, আর কিছু বুঝতেও চেও না। সেটাই তোমার জন্য এবং আমার জন্য ভালো হবে। আর এটা বলার জন্য এই শেষবারের মতো ফোন করলাম তোমাকে। কি শেষবার? হ্যাঁ, আমি চাই না তোমার আর কোনো ক্ষতি হোক। তুমি প্রমিস করো এই ব্যাপারে কারোর সাথে কোনো কিছু তুমি ডিসকাস করবে না, এবং আমার সব চিহ্ন তুমি তোমার জীবন থেকে মুছে দেবে। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি কোনো অন্তিমা ঘোষকে পার্সোনালি চেনো না। প্রমিস করো অনুরাগ, প্রমিস করো অনুরাগ, প্রমিস মি অনুরাগ। হ্যাঁ হ্যাঁ অন্তিমা, আই প্রমিস। আজকে মুডটা বেশ ভালোই ছিল। সেই বিদঘুটে দিনটির কথা এখন আর সেইভাবে মনে পড়ে না। পড়লেও আমার মস্তক তাকে ততটা ইম্পর্টেন্স দেয় না। যদিও প্রথম কয়েকটা মাস খুবই কঠিন ছিল। সারাদিন শুধু দুশ্চিন্তা, আর রাতে ঘুমোতে গেলে ভয়ঙ্কর স্বপ্ন। চোখ বন্ধ হলেই মনে হতো এই বুঝি কেউ মারতে আসবে। বাস্তবেও ততটাই ভয়ঙ্কর ছিল ওই দিনটা। কিন্তু আমি সেটার আর কোনো উত্তর খুঁজতে চাইনি। ওরা কারা বা কেন আমার সাথে এরকমটা করলো, অন্তিমার সাথেই বা তাদের সম্পর্ক কি, আমি কিছুই জানতে চাইনি। প্রায় 1 বছর হতে চলল। আমি অন্তিমার সমস্ত চিহ্ন মুছে দিয়েছিলাম আমার জীবন থেকে। আর অন্তিমা, সে তো জগৎ থেকেই নিজেকে মুছে দিয়েছে, কিন্তু চিহ্ন ঠিকই রেখে গেছে। হ্যাঁ, প্রায় 6 মাস হবে অন্তিমা ঘোষ এই পৃথিবী এবং সিনেমা জগৎ ছেড়ে চলে গেছেন। ডাক্তারদের ভাষায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিনেমার সেটেই ওর মৃত্যু। খুব কষ্ট হয়েছিল শুনে। ওর সাথে বন্ধুত্বের সমস্ত চিহ্ন মুছে দিয়েছিলাম ঠিকই, কিন্তু ওর মৃত্যুটা কেন জানি না মেনে নিতে পারছিলাম না। অন্তিমা ঘোষের কোনো নতুন সিনেমা আর হয়তো রিলিজ হবে না, তবে 1 মাস আগে ওর শেষ মুভির নাম মনে রেখো মুক্তি পায়, এবং দর্শকদের মতে এটা একটা অসাধারণ সিনেমা। বিগত 2 দশকেও নাকি এই সিনেমার মতো আর একটিও সিনেমা হয়নি। অন্তিমা এবং অদ্বৈত দুজনেই খুব প্রশংসিত হয়েছেন, কিন্তু সেই প্রশংসা শোনার জন্য অন্তিমা আর জীবিত নেই। কিন্তু অলরেডি দর্শক এবং বিভিন্ন এক্সপার্টরা সামাজিক মাধ্যম এবং টেলিভিশনের মাধ্যমে অন্তিমাকে লেজেন্ড আখ্যা দিয়ে ফেলেছেন। তাদের মতে অন্তিমার মতো অ্যাক্ট্রেস কয়েক দশকে একবারই জন্ম নেয়। সিনেমাটা দেখবো না ভাবছিলাম, কে জানে দেখলে আবার কোন স্নায়ুতে আঘাত লেগে বসে। সত্যি বলতে অন্তিমা যে বিষয়টা, ওটাকে অ্যাটেনশন না দেওয়াই মূল উদ্দেশ্য ছিল। বাট বেশ কিছুদিন ধরে একটা হালকা পজিটিভিটি অনুভব করছি। মনে হয় না অন্তিমা বিষয়টা এখন আর আমাকে বিচলিত করতে পারে। অন্তিমা ঘোষ একজন দুর্দান্ত অ্যাক্ট্রেস ছিল, এবং এখনো আমি সেই অন্তিমা ঘোষের ফ্যান। ইচ্ছে হলো আজকে এই মুভিটা দেখে আসার, সেই ইচ্ছা মতোই কাজ। কিন্তু সিনেমা শুরু হওয়ার আগ পর্যন্ত আমি ভাবতেও পারিনি
যে এখান থেকে আমি আমার সমস্ত প্রশ্নের জবাব পেয়ে যেতে পারি। সিনেমা গড়িয়ে ৪৫ মিনিট হবে। অলরেডি দর্শকের মনোযোগ একত্র করতে সক্ষম হয়ে গেছে সিনেমাটা। তার পরের সিনটার বর্ণনা আপনাদের দিচ্ছি। অন্তিমার চিন্তিত এবং ভয়যুক্ত চেহারাটা ক্লোজ আপ করে দেখানো। ঘরটা খুব অন্ধকার। ওর চেহারায় আলো পড়ছে সামনে চালিয়ে রাখা একটা স্বল্প আলোর একটা স্ক্রিন থেকে। তাতে কি চলছে এখনো পরিষ্কারভাবে দেখানো হয়নি, কিন্তু বোঝাই যাচ্ছে একটা সিসিটিভি ফুটেজ। ভয়যুক্ত শুকনো গলায় সে বলল, আমাকে আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কেন নিয়ে এসেছো এখানে? না 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 না, কিছু বলো না, তাকিয়ে থাকো। ওই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে ওটার দিকে তাকিয়ে থাকো। স্ক্রিনটাকে কাছ থেকে দেখানো হলো। ৪-৫ জন মিলে কেউ একজনকে মারছে, বেধড়ক মারছে। অন্তিমার চোখ তা দেখে বড় হয়ে জ্বলজ্বল করছে। দেখতে পাচ্ছ তোমার প্রেমিকের কি অবস্থা? আকাশ? এটা কি আকাশ? হ্যাঁ আকাশ, আকাশ তোমার ক্রাইম পার্টনার। কি হচ্ছে এসব? ওকে ওকে কোথায় নিয়ে গেছো তোমরা? ওর কোনো দোষ নেই। প্লিজ বিশ্বাস করো, প্লিজ বিশ্বাস করো আমার কথা। ওর কোনো দোষ নেই। বিশ্বাস? তোমাকে? আমার কপালে কি পাগলা লেখা আছে যে তোমাকে আবার বিশ্বাস করব? প্লিজ প্লিজ ওকে মেরো না, ছেড়ে দাও ওকে। প্লিজ প্লিজ ওকে মেরো না, ছেড়ে দাও। ছেড়ে দেব? ছেড়ে দেব? এত সহজে? জেনে রাখো, আমি না তোমাকে ছাড়ছি, না তোমার প্রেমিক উর্ফ তোমার ক্রাইম পার্টনারকে। ওর চুলের মুঠি ধরে সেই অন্ধকার ঘর থেকে বের করে সরু একটি অন্ধকার গলি দিয়ে আরেকটি ঘরে নিয়ে যাওয়া হলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কোথায় নিয়ে এসছো তুমি আমাকে? কোথায়? চোখটা ভালো করে খুলেই দেখো না মামুনি, কোথায় এসেছো। কি ওর অবস্থা কেন? কেন কিভাবে মারছো তোমরা? কেন মারছো? না না, ওকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও ওকে, প্লিজ ছেড়ে দাও। বিশ্বাস করো, বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই, কোনো দোষ করেনি। ও কোনো ক্ষতি করেনি তোমার। যা করেছি আমি করেছি, আমি করেছি। প্লিজ প্লিজ তোমার পায়ে পড়ছি, ওকে যেতে দাও, প্লিজ ওকে যেতে দাও। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে না ওকে এই অবস্থায় দেখে? এই আরো কয়েকটা লাগাতো একে। না 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 না, প্লিজ না, ওকে আর বেরো না, প্লিজ প্লিজ আর বেরো না ওকে। আমাকে ধরে এনেছো তো, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। কিন্তু ওর কোনো দোষ নেই, বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই। ও তো সিধে সাধা একটা বস্ত্র ব্যবসায়ী মাত্র। ছেড়ে দাও প্লিজ, ওকে ছেড়ে দাও নন্দ, প্লিজ ছেড়ে দাও। চুপ, একদম চুপ। আজকে তোর সামনে একে মারা হবে আর তুই শুধু চোখ খুলে দেখবি। আমি সব জানি তোমরা কি খেলাটা খেলছো। তুমি কি ভাবছো তুমি আবার আমাকে বোকা বানাবে আর আমি বনে যাব? নন্দলাল, আমি নন্দলাল তালুকদার। এক ভুল দ্বিতীয়বার করার মতো বোকা নয় সে। তুমি ভুল বুঝছো নন্দ। আমরা কেউ ইচ্ছাকৃতভাবে তোমার খারাপ চাইনি। আরে এই বেচারা তো কিছুই জানে না, সাদা সিধে একটা ব্যবসায়ী মাত্র সে। তুমি শাস্তি দিবে তো? শাস্তি দিলে তুমি আমাকে দাও শাস্তি। কিন্তু
চেয়ারে বাঁধা লোকটার বাহুতে তরল বিষ ইনজেক্ট করার মুহূর্তের মধ্যেই তার মাথাটা বাঁ কাঁধে লুটিয়ে পড়ল। অন্তিমার ভয়যুক্ত আর মর্মাহত চোখ দুটি বড় হয়ে জ্বলজ্বল করছে, ঠোঁট দুটি বিভক্ত, কিন্তু সে নির্বাক। তার অন্তরের নীরবতাটা যেন হলে উপস্থিত দর্শক মহলেও বিরাজ করছে। এই কাল্পনিক চরিত্রটার ব্যথা যেন দর্শকরা অনুভব করতে পারছে। ইন্টারভেলের ঘোষণা হলো। আমার মাথাটা কাজ করছে না। এটা কি দেখলাম, কি করব ভেবে উঠতে পারছি না। কাউকে যদি বলতে যাই যে ওই যে চেয়ারে বাঁধা লোকটাকে বেধড়ক মার খেতে দেখছেন, ও কোনো অ্যাক্টর বা স্টান্টম্যান নয়, ওই আঘাতগুলো সত্যিকারের, আর ওই অসহায় ব্যক্তিটা আর কেউ নয়, আমি। হয়তো তারা আমাকে পাগল ভেবে বসবে। আর কোনো প্রুফ তো নেই আমার কাছে, সব তো মুছে দিয়েছিলাম অন্তিমার কথায়। যে বিদঘুটে ঘটনাগুলো ভুলতে শুরু করেছিলাম, সেটা আবার মাথা চড়া দিয়ে উঠল, তাও দ্বিগুণ রহস্যের সাথে। কেন যে এই সিনেমাটা দেখার ইচ্ছে হলো? আমার ইচ্ছে ছিল না এই বিষয়টাকে আবার মাথায় আশ্রয় দেওয়ার, কিন্তু প্রশ্নগুলি আবার জাকিয়ে বসেছে মাথায়, উত্তর খোঁজার আগ্রহটাকে বাড়িয়ে দিচ্ছে। না, আমার উত্তর চাই, আমার উত্তর চাই। পুরোটা সিনেমা দেখতে হবে আমাকে, পুরোটা সিনেমা দেখতে হবে। ফেরার পথে উবের করেছি, আর পেছনের সিটে বসে ভাবছি সিনেমার কিছু দৃশ্যের কথা। না, সদ্য দেখে আসা সিনেমাটা নয়, ভাবছি অন্তিমার কিছু বিখ্যাত ছবির বিখ্যাত দৃশ্যের কথা, যেগুলি দর্শকের মনে দাগ কেটে রেখেছে। তারই মধ্যে মনে পড়ল সেই কুকুরটির কথা। আবেগের পুতুল সিনেমাতে সেই দৃশ্যটিই দর্শকের মনে সব থেকে বেশি দাগ কেটে রেখেছে, যেখানে তার প্রিয় কুকুরটিকে নিজে হাতে মারতে হয়েছিল তার ভালোবাসার মানুষটিকে বাঁচিয়ে রাখার জন্য। তার পর মুহূর্তেই আমার মনে পড়ল বেলার কথা। হ্যাঁ, সেই বেলা, সেই মৃত কুকুর যার স্মৃতি অন্তিমা আমাকে প্রায়ই শোনাত, যাকে সে খুব বেশি ভালোবাসত বাস্তব জীবনে। এখন দেখে আসা সিনেমাটিতে অন্তিমার মৃত্যু হয় সবশেষে। মৃত্যু হয় বিষ খেয়ে। সে রিয়েলিস্টিক মরে যাওয়ার অভিনয় দেখে দর্শকের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আমার গায়ে অবশ্য সেই কাঁটা দেওয়া দ্বিগুণ অনুভব করলাম, কারণ ততক্ষণে আমি বুঝতে পেরে গেছিলাম যে যা দেখছি তা অ্যাক্টিং নয়, সে সত্যিকারের বিষ খেয়েছিল। হ্যাঁ, সে অভিনয় করেনি। এই যে তার মুখে যন্ত্রণার এক্সপ্রেশন আর গলায় হৃদয় ফাটার চিৎকার, সেগুলি বাস্তব ছিল। আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাচ্ছে আমার কাছে। কিভাবে একটা অ্যাভারেজ অ্যাক্ট্রেস হঠাৎ করে দুর্দান্ত অভিনেত্রীতে পরিণত হয়। এটাই ছিল তার ফর্মুলা। তার বেশিরভাগ দৃশ্যতেই তার সত্যিকারের আবেগ প্রকাশ পেত, আর তার জন্য করা হতো স্ক্রিপ্টিং। সিনেমার স্ক্রিপ্ট নয়, বাস্তবতার স্ক্রিপ্টিং হতো। যেমনটা হয়েছে আমার সাথে। ছবির অ্যাক্টরের সাথে শরীরের গঠন মিলিয়ে একজনকে বাছাই করে তাকে উইনার নির্বাচিত করে অন্তিমা তার সাথে দেখা করলো, বন্ধু বানালো, একটা সম্পর্ক তৈরি করলো, সত্যিকারের সম্পর্ক, যাতে ক্যামেরার সামনে যখন আমাকে মারা হবে তখন যাতে তার চোখে
চোখে মুখে এবং আওয়াজে সত্যিকারের ব্যথা প্রকাশ পায়। আর তাতে সঙ্গ দিত তার টিম, মানে অদ্বৈত চাকমা আর তার চেলা চামুন্ডারা। কিন্তু এইভাবে নিজের আবেগকে কিভাবে আঘাত করতে পারে একটা মানুষ, তাও জেনে বুঝে? এত অবসেশন! ব্যাপারটা ভাবতে ভাবতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আবারও গায়ে কাঁটা দিয়ে উঠল তার আরেকটি ছবির কথা মনে করে, অন্তিমার জীবনের সব থেকে রিয়েলিস্টিক চরিত্রটি। পিপিলিকা ছবিতে মনে করে অন্তঃসত্ত্বা সেই বেশ্যা মহিলাটির কথা। অনেক যুদ্ধ করে সে সন্তানটিকে জন্ম দেয়, কিন্তু দুষ্ট লোকগুলির হাত থেকে বাঁচাতে পারেনি তার সন্তানকে। তারই চোখের সামনে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা হয় সদ্যজাত সেই শিশু সন্তানটিকে। যখন মুভিটা দেখছিলাম, অন্তিমার অ্যাক্টিং দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, কিন্তু এখন এই দৃশ্যগুলি মনে করে অনুভব হচ্ছে এক অপ্রত্যাশিত শিহরণ। কারণ আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, ওই মুভির শুটিং চলাকালীন অন্তিমা ছিল সত্যিকারের অন্তঃসত্ত্বা। আর তারই গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটিকে সিনেমার শুটিংয়ের নামে তারই চোখের সামনে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।